অনেককে জেলে যেতে হবে, তাদের দিকে আঙুল তুলে একা বালু মল্লিক বা পার্থ চ্যাটার্জির নয়। পাঁচ দিনের ধর্ণা অবস্থানের পর মুখ্যমন্ত্রী সেই মঞ্চ থেকে গেলেন এবং বলে গেলেন এর পরবর্তী ধর্ণা দেব আমরা দিল্লিতে। বলবেন ধর্ণা দেওয়া গণতান্ত্রিক অধিকার, কোনো রাজনৈতিক দল যদি তার সেই গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে আমার কিচ্ছু বলার নেই, করতেই পারে। কলকাতায় হোক, দিল্লিতে হোক, শান্তিপূর্ণ কেউ যদি অবস্থান করে, ইটস আপ টু দেম, তারা কি করবে না করবে সে নিয়ে আমার কিচ্ছু বলার নেই। কিন্তু এইটুকুই যেন হয়, এই ধর্ণা যেন শান্তিপূর্ণ হয়। এবারে ধর্ণা থেকে যে সমস্ত উস্কানিমূলক কথাবার্তা এসছে সেগুলো যেন না হয়, কারণ তাতে সমাজের ওপর তার একটা অত্যন্ত ব্যাড ইম্প্যাক্ট হয়। এবারে বলা হলো যে একটা বিশেষ কমিউনিটি যদি খেপে যায় কি হবে, এই কথা বলা মানে প্রকাশ্যে উস্কানি দেওয়া। এটা ইন দ্য লং রান কোনো সমাজের পক্ষে এফেক্টটা ভালো হয়, এটা যেন না হয়। এটা আমাদের অনুরোধ ব্যক্তি হিসেবে, এটা কোনো থ্রেট নয়, এটা অনুরোধ। ব্যক্তি হিসেবে, পশ্চিমবঙ্গের একজন শান্তিপ্রিয় নাগরিক হিসেবে হাত জোড় করে অনুরোধ করব, দয়া করে এমন কিছু এই দলের কেউ না করে যাতে আগামী দিনে সামাজিক শান্তি বিঘ্নিত হয়। কারণ আমরা জানি এই দলটা আর 2-2.5 মাস পরে ক্ষমতায় থেকে চলে যাবে, থাকবে না। কিন্তু পশ্চিমবাংলাটা থাকবে, নতুন দল ক্ষমতায় আসবে, বিজেপি ক্ষমতায় আসবে, তাকে পরিস্থিতি সামলাতে হবে। এমন কিছু ঘেটে দিয়ে চলে গেলাম যে পরবর্তীকালে সমস্যা তৈরি হবে, এটা যেন না হয়। এটা আমার অনুরোধ পশ্চিমবঙ্গের একজন সচেতন নাগরিক হিসেবে। ধর্ণা মঞ্চটা কি রঙ্গমঞ্চে পরিণত হয়েছিল? কারণ দেখা গেল সেখানে এসআইআর ইস্যু বাদে বিভিন্ন সবকিছু ছিল, ছবি আঁকা, গান, তারপর কবিতা পাঠ, সমস্তটা সেখানে অনুষ্ঠিত হচ্ছিল, পর্দা পড়ছিল মাঝে। না, জীবনটাই তো রঙ্গমঞ্চ, সুতরাং ওরাও ধর্ণাটাকে রঙ্গমঞ্চ করেছে, পার্ট অফ দ্যাট রঙ্গমঞ্চ। অসুবিধা কি আছে? আচ্ছা, 21শে জুলাই কি কি পালিত হয়? কিছু মানুষ তারা দাবি করেছিল যে ফটো সহ পরিচয়পত্র চাই, ফটো সহ পরিচয়পত্র যদি না হয় তাহলে যেন ভোট না হয়। এটাই ছিল সেই মানুষগুলোর দাবি। সেই দাবিতে কিছু সেই সময় সিপিএম পরিচালিত বামফ্রন্টের সরকার গুলি চালিয়েছিল, বেশ কিছু মানুষ মারা গিয়েছিল। একটা বিশ্বাস নিয়ে তারা এসেছিল সিপিএম বিরুদ্ধে লড়াই করতে, ঠিক আছে? তাদের স্মরণে 21শে জুলাই প্রোগ্রাম করে পশ্চিমবঙ্গের বর্তমান শাসক। কিন্তু সেখানে পাগলু ড্যান্স কেন হয়? এটা কোন সংস্কৃতি? সেখানে পাগলু ড্যান্সও তো হয়েছে, নাচ গান হয়েছে। তাতে কি ওই লোকগুলো আত্মা শান্তি পেয়েছে? আত্মা মানে আমি জানি না, কেউ আত্মা মানতে পারে, নাও মানতে পারে, আমরা কথায় কথা বলি। তা আত্মা কি শান্তি পেয়েছে? তাতে পায়নি তো। তারা তো একটা লড়াই করেছিল একটা সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে, সে আত্মা শান্তি পায়নি ওদের। সুতরাং ওই রঙ্গমঞ্চ থাকে, কিন্তু রঙ্গমঞ্চ বড্ড বেশি কি বলবো, জীবনটাকে রঙিন করার বদলে অন্যরকম রঙও চড়িয়ে দিতে পারে, সমস্যা। মানে শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় বললো বলেই কি ধর্ণা তুলে নেওয়া হলো, নাকি এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে? ধর্ণাটা জমছিল, ওটা সকলে জানে ওই ধর্ণা জমছিল না, লোকে ওটা ছেড়ে চলে যাওয়ার পরিকল্পনা করছিল। তেমন কটা লোকই বা ছিল, 100টা লোককে ছবিতে দেখানো হচ্ছিল যেন 10,000 লোক। ওটা যারা দেখেছে তারা জানে একেবারেই লোকজন জমেনি, ফলে ধর্ণাটা উঠেই যেত। সুপ্রিম কোর্টে গিয়েছিল এরা, সুপ্রিম কোর্টও দিয়েছে ভাগিয়ে। ফলে সব দিক দিয়ে পরাজিত হয়ে তখন একটা নাটক করতে হয় যে আপনি উঠে যান, তা নইলে আপনার বেঁচে থাকার দরকার, মানে ভালো থাকার দরকার আছে, ইত্যাদি ইত্যাদি। এরপরে ধর্ণা তুলে নেওয়া হলো। ওই অনেকটা আর কি, মানে ওই যে বলে না, কেউ খেপে যায় দিয়ে বলে আমাকে আটকা, নইলে আমি কিন্তু রেগে যাচ্ছি, এই টাইপের ব্যাপার আর কি। মানে আটকাতে হবে, সে নিজেই বলে দিচ্ছে, আবার রেগেও যাচ্ছে, এই টাইপের ব্যাপার। এগুলো নাটকগুলো অনেক দেখবো আগামী দিনে, কারণ এ তো ক্ষমতায় থাকবে না, এরা বিরোধী হিসেবে নাটক করার কিছু পরিকল্পনা করছে, এখন থেকেই তার মহড়া হচ্ছে আর কি। একটু আগেই আপনি বললেন যে ধর্ণা মঞ্চ থেকে উস্কানিমূলক কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এটাও বলেছেন যে আমলারা রয়েছে যারা এখন কাজ করছে, পরবর্তীকালে বিজেপি যখন চলে যাবে তখন তাদের ফার্স্ট ট্রান্সফার করে দেবে। তার মানে শাসক দলের রাজনীতি মানে কি কোথাও থ্রেড কালচার? আর একটা থ্রেড কালচার হয়েছে, যেরকম একটা কথা বলা হয়েছিল এই রেলের এই লোকগুলোকে আমি চাকরি দিয়েছি। আমি তো জীবনে শুনিনি কোনো মন্ত্রী কোনো চাকরি মানে আইনত দিতে পারে। তার মানে বেআইনিভাবে চাকরি দেওয়া হয়েছে। মন্ত্রী চাকরি ঢোকাতে পারে কাউকে? চাকরি তো হয় প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে, সেটাই তো নিয়ম। আমি তো শুনি কেন্দ্রীয় সরকারও বিজ্ঞাপন দেয় যে রেলের চাকরি ধরাধরি তো হয় না,
রেলের চাকরি হয় প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে, যোগ্যতার মাধ্যমে, তাহলে আমি চাকরি দিয়েছি মানে। আর দ্বিতীয় কথা, ট্রান্সফার করে দেবো, এটাই বা কি কথা? দূরে ট্রান্সফার করে দেবো কিন্তু থ্রেট হয়ে গেল, লোককে ভয় দেখানো। সবচেয়ে বড় কথা হচ্ছে এই ধরনের থ্রেট, এটা মাঠে ময়দানে হতে পারে, কিন্তু একজন মুখ্যমন্ত্রী এই ধরনের কথা বললে সেটা খুব দুর্ভাগ্যজনক হয়। এটা না করাই বাঞ্ছনীয় বলে আমি মনে করি। তাতে আর কিছু নয়, ওই থ্রেট কালচারটা বাড়বে। আগামী দিনে অন্য কেউ ক্ষমতায় এলে বলবে ঠিক আছে, তুমি থ্রেট করেছিল, পাল্টা থ্রেট আমি করব। তাহলে সমাজে কি খালি থ্রেট চলতে থাকবে? ঠিক নয়, এটা একেবারেই ঠিক নয়। বিরোধীদের তরফ থেকে বারবার রাষ্ট্রপতি শাসনের কথা বলা হয়েছে। মমতা ব্যানার্জি বলছেন সেই রাষ্ট্রপতি শাসনের জন্যই পলিটিক্স বেসতে রাষ্ট্রপতিকে রাজ্যে পাঠানো হয়েছিল। রাষ্ট্রপতিকে নিয়ে এই ধরনের, কি বলবো, রাজনীতির আঙিনায় টেনে আনা এটা ঠিক নয়, একেবারেই ঠিক নয়। তার কারণ, রাষ্ট্রপতি সমস্ত রাজনীতির ঊর্ধ্বে। তিনি যখন রাষ্ট্রপতি হন, সেই রাষ্ট্রপতি এলেন, পশ্চিমবঙ্গ সরকার যে প্রোটোকল সেটা ভঙ্গ করলো। কোনো ক্যাবিনেট মন্ত্রী, মুখ্যমন্ত্রী নিজেও গেলেন না, কোনো ক্যাবিনেট মন্ত্রীকে পাঠালেন না, পাঠালেন একটা খুব হালকা দরের নেতা উত্তরবঙ্গে, তাকে পাঠানো হলো। প্রত্যেকটা প্রোটোকল ভাঙা হলো। তারপরে আবার বলা হলো উনি যদি প্রত্যেক দিন আসেন, প্রত্যেক দিন না স্বাগত জানাতে যেতে হবে নাকি? রাষ্ট্রপতি প্রত্যেক দিন আসেন না, রাষ্ট্রপতি মাঝে মাঝে আসেন। এতদিন রাষ্ট্রপতি কতদিন এসেছেন পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি হওয়ার পরে? আর তিনি যদি 30 দিনও আসেন, 30 দিনই যেতে হবে, নিয়ম সেটাই। তাকে স্বাগত জানাতে যেতে হবে, এটাই নিয়ম। ফলে এই যে বলা হয়েছে, এগুলো রাষ্ট্রপতিকে অসম্মান করা হয়েছে। আর সবচেয়ে বড় কথা, রাষ্ট্রপতি তার ক্ষোভ জানিয়েছেন, বলতেই পারেন, তিনিও একজন মানুষ। সেটাকে নিয়ে তাকে রাজনীতি দিয়ে বিচার করা, এটা পরিষ্কার আমি বলে দিচ্ছি, এটা উপজাতি আদিবাসী সমাজের অপমান। মাননীয় রাষ্ট্রপতি আদিবাসী সমাজ থেকে উঠে এসেছেন অনেক কষ্ট করে, তার জীবনেও প্রচুর বিপর্যয় ঘটেছে, সেই সব সামলে তিনি ভারতের সর্বোচ্চ জায়গায় পৌঁছেছেন। তিনি ভারতীয় সেনাবাহিনীর সর্বাধিনায়িকা। এটা আমাদের কাছে গর্বের বিষয়। একজন উপজাতি সম্প্রদায়ের মানুষ এই জায়গায় পৌঁছেছেন, যেখানে আমেরিকার মতো দেশ আজ অব্দি কোনো স্থানীয় উপজাতি রেড ইন্ডিয়ানদের কোনো জায়গা বসাতে পারেনি, একজন মহিলাকেও তারা কোনো রাষ্ট্রপতি করতে পারেনি। আমরা তো শুধু করতে পেরেছি তাই নয়, একজন উপজাতি সম্প্রদায়ের মহিলাকে ওই জায়গায় বসাতে পেরেছি। এটা আমাদের গর্বের বিষয়। আমাদের ডেমোক্রেসি কতটা এক্সপান্ডেড হয়েছে এটা তার দ্বারাই প্রমাণিত হয়। আর সেই রাষ্ট্রপতিকে এই ধরনের আলোচনায় টেনে আনা, পূর্ব মেদিনীপুরে একজন নেতা অখিলগিরি কুৎসিত কথা বলেছেন রাষ্ট্রপতিকে নিয়ে, এগুলো প্রত্যেকটাই মাইন্ডসেট বোঝা যাচ্ছে। এটা এক ধরনের এলিটিস্ট মাইন্ডসেট, ঠিক নয় এই মাইন্ডসেট। বিজেপি একনায়কতন্ত্র চালিয়ে সাধারণ মানুষের উপর অত্যাচার করতে, কিন্তু 26-এর নির্বাচনে বাংলা জয় করে ভারতের দ্বিতীয় স্বাধীনতা আন্দোলন শুরু করব, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন। বাংলা জয় করে দ্বিতীয় স্বাধীনতা আন্দোলন শুরু করবে তো অতি বিপজ্জনক কথা। এ আবার কি কথা? বাংলা ভারতের যাতে অঙ্গ হয় সেই চেষ্টা করেছিলেন কে? শ্যামাপ্রসাদ মুখার্জি। তখন তো গোটা বাংলাটাই চলে যাচ্ছিল পাকিস্তানের পেটে। শ্যামাপ্রসাদ মুখার্জির চেষ্টায়, সেই সময়কার বাংলার জাগ্রত মনীষার চেষ্টায় গোটা অখণ্ড বাংলা ভারতে যখন থাকা সম্ভব হলো না, তাকে ভাগ করতে হলো। হিন্দু প্রধান বাংলাকে পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত করা হলো, তৈরি হলো পশ্চিমবঙ্গ। সেই পশ্চিমবঙ্গ ভারতের অঙ্গরাজ্য হয়ে রইল। এখানে স্বাধীনতা আন্দোলন শুরু করবে তো অতি বিপজ্জনক কথা। এ আবার কি কথা? এই উত্তর ব্যাখ্যা দিতে হবে তো। সত্যি স্বাধীনতা আন্দোলন বলেছেন কিনা আমি জানি না। স্বাধীনতা আন্দোলন মানে কি? পশ্চিমবাংলাকে ভাগ করার আন্দোলন নাকি? আমি তো বুঝতে পারছি না। ব্যাখ্যা দিতে হবে আগামী দিনে। এই কথাগুলো কেউ যদি বলে তাকে ব্যাখ্যা দিতে হবে, কারণ পশ্চিমবাংলা অনেক লড়াই করে ভারতের অঙ্গরাজ্য থেকেছে। অন্য কিছু হবে না। যারা ভাবছে তাদের ভাবনাটা ব্যর্থ প্রমাণিত হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, দিল্লি থেকে একজন আমলা তাকে ফোন করে নাকি এমনটা জানায় যে বিজেপির ষড়যন্ত্র আরো বড়। এই যে ভোটার লিস্ট থেকে নাম বাদ যাচ্ছে, এরপর ব্যাংকে যখন যাবেন কেওয়াইসি করতে হবে, ভোটার কার্ড চাইবেন, দিতে পারবেন না, তখন ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাবে এবং নরেন্দ্র মোদী সেই টাকাটা আত্মসাৎ করবে, সাথে বিজেপির নেতারাও। এই ধরনের কথা যারা বলে তাদের জ্ঞান বুদ্ধি নিয়ে প্রশ্ন জাগে। তাকে বলতে হবে পড়াশোনা করো, ভালো করে পড়াশোনা করা হোক। পড়াশোনা না করলে এটাই হয়। কথা আছে, লিটল লার্নিং ইজ ডেঞ্জারাস, অল্প বিদ্যা ভয়ঙ্করী বলে একটা সংস্কৃত কথা আছে। তো সেই কথাই এখানে প্রমাণিত হচ্ছে যে কম জানলে এই সমস্যাগুলো তৈরি হয়। একটু পড়াশোনা করলে, ভালো বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ফিগ্রি সঙ্গে রাখলে একটু ভালো হতো। তা নইলে না এই ধরনের কথাবার্তাই বেরোবে। আর কি বেরোবে? কিছু বেরোবে না।
অমিত শাহ বারবার বলেছেন যে দুর্নীতি মুক্ত বাংলা গড়বেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন আপনারা কি করে দুর্নীতি মুক্ত বাংলা গড়বেন? আপনার ডান পাশে বাম পাশে বসে থাকা নেতারা কেলেঙ্কারিতে যুক্ত, সিবিআই তদন্ত চলছে তাদের ওপরে, আপনারা কোনোদিনই দুর্নীতি মুক্ত বাংলা কে গড়তে কোন পারবেন না। কেলেঙ্কারিতে যুক্ত? কে কোন কেলেঙ্কারিতে যুক্ত? এমন একটা রাজ্য সরকার দেখানো যাবে বা কেন্দ্রীয় সরকার যেখানে মন্ত্রীকে ধরে নিয়ে যায় চুরির অভিযোগে, মন্ত্রীর বান্ধবীর বাড়িতে 70 কোটি 72 কোটি টাকা পাওয়া যায়, আর এক মন্ত্রী জেল খেটে আসে, তারপর তাকে আবার মন্ত্রী রাখার পরিকল্পনা করে। কারা এরা? কাকে বলছে? আগে আয়নায় নিজেরা মুখ দেখুক, তারপরে অপরকে বলবে। পশ্চিমবাংলার এই সরকারটা শুধু দুর্নীতিগ্রস্ত নয়, দুর্নীতিকে প্রোটেকশন দেওয়াতেও 1 নম্বরে। ফলে এরা অপরকে আবার সমালোচনা করে। সবচেয়ে ক্লিন সরকারের দিন চালিয়েছেন নরেন্দ্র দামোদর দাস মোদী, সেটা এদের সহ্য হচ্ছে না। কারণ এরা নিজেরা তো নিজের গায়ে কাদা আছে। আমরা ছোটবেলায় হতো না, আমরা ফুটবল খেলতে গিয়ে গায়ে কাদা মাখাতাম, মেখে চলে আসতাম। কোনো বন্ধুর যদি কাদা না থাকে তার গায়ে কাদা লাগিয়ে দিতাম বদমাইশি করে। এরা তাই আর কি, নিজের গায়ে কাদা আছে, অপরের গায়ে লাগানোর পরিকল্পনা করছে। কিন্তু বাইরে এরকম কাদা লাগলে মনে কাদা লাগানো যায়? সেই মানুষগুলো যে স্বাভাবিক, যে সুস্থ স্বাভাবিক এবং দুর্নীতি মুক্ত, সে তাই থেকে যায়। কেন্দ্রীয় সরকার দুর্নীতি মুক্ত, এরা কি তার বিচার করবে? তার 100 মিটারের ধারে কাছে দাঁড়াতে পারবে নরেন্দ্র মোদীর বা কেন্দ্রীয় সরকারের? জীবনে দাঁড়াতে পারবে। অমিত শাহ নিজে একজন জেলখাটা আসামি, সে আবার দুর্নীতি মুক্ত বাংলা গড়ার জ্ঞান দেয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন। অমিত শাহকে জেলে পাঠানো হয়েছিল কি কারণে সকলে জানে। সেই সময়কার কংগ্রেস সরকারে কি চক্রান্ত হয়েছিল সকলে জানে, সকলে জানে। তবে আগামী দিনে এই পশ্চিমবঙ্গে আরো বহু মানুষ যারা আইন বা ক্ষমতাকে কাজে লাগিয়ে বেআইনি টাকা এখানে রেখেছে বা বিদেশে পাচার করেছে, তাদের অনেককে জেলে যেতে হবে। তাদের দিকে আঙুল তুলে, একা বালু মল্লিক বা পার্থ চ্যাটার্জি নয়, আরো অনেকে আছে, তাদের দিকে লোকে আঙুল তুলে বলবে এই জেল খাটা আসামি। সেই সংখ্যাটা খুব কম হবে না, ওয়েট করতে হবে, ওয়েট অ্যান্ড সি। তৃণমূল পরিবার কেন্দ্রিক দল, সংসদে এমন বিল আনুন যেখানে একটা পরিবার থেকে একজনই রাজনীতি করতে পারবে, তাহলে আমি সেই বিলে সই করে রাজনীতি ছেড়ে দেবো, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন। তৃণমূল পরিবার কেন্দ্রিক দল, তার কারণ এখানে কালচারটা পরিবার কেন্দ্রিক। পরিবারের কেউ এমএলএ এমপি হতে পারে, তাতে আপত্তি কিচ্ছু নেই, যে কোনো দলের হতে পারে, এটা খুবই স্বাভাবিক। কারণ বাড়িতে কেউ রাজনীতি করলে বাকিরাও সে রাজনীতিতে ঢুকতে পারে, তাতে অসুবিধা কিছু নেই। কিন্তু কংগ্রেসের পরিবারতন্ত্র, যে একজন এলেন তাকেই গুরুত্ব দিতে হবে, নইলে আর কাউকে মানবো না। এই পশ্চিমবঙ্গের শাসক দলও তো তাই। যুবরাজ কাকে বলা হয়? এগুলোই তো পরিবারতন্ত্র, এটা আমরা বলি, ওদের নেতারাই তো বলেছে। ছবি দিয়ে যুবরাজ, বাংলার যুবরাজ, এগুলো মানে কি? এর মানে হচ্ছে পরিবারতন্ত্র এবং তোষামুদেপনাকে আরো প্রশ্রয় দেওয়া। এটাই হচ্ছে পরিবারতন্ত্র। এটা চলবে না ভারতবর্ষে, ভারতের মানুষ আর নেবে না এটা। এর আগে গণতন্ত্রকে মানে বিজেপিকে জবাব দিয়েছি, গণতন্ত্রকে মেনে দফায় দফায় আঘাত করেছি। এবার যদি এক দফায়ও ভোট হয়, সকাল থেকে রাত পর্যন্ত রাজনৈতিকভাবে মাজা কোমর শির দ্বারা সব ভেঙে মানুষ জবাব দেবে। আমি বললাম না, কথা প্রসঙ্গে যারা যেরকম, তাদের মুখে এইরকম শব্দগুলো চলে আসে। যদি বলা হতো যে গণতান্ত্রিকভাবে মানুষ জবাব দেবে, ঠিক আছে, আমার কোনো আপত্তি নেই। সেখানে মাজা ভাঙা, কোমর ভাঙা, ঘাড় ভাঙা, এইসব কথাগুলো আসছে কোত্থেকে? মানে মানুষ মাইন্ডসেটটা এরকম। এগুলো এক ধরনের, কি বলবো, এই ধরনের কথাবার্তা এক ধরনের অপরাধী মাইন্ডসেটের মানে পরিচয় দেয়। একবার বুদ্ধদেব বাবু বলেছিলেন, দাঙ্গা করলে মাথা ভেঙে দেবো। অর্থাৎ মাথা ভেঙে দেবো, টেংরি খুলে নেবো, এগুলো তো মানে অপরাধ জগতের ভাষা। আমরা সেই সময়ও বলেছিলাম যে একজন কমিউনিস্ট নেতা এই ধরনের কথা বলবেন, কারণ উনি বলবেন যে দাঙ্গা বাঁধাতে গেলে এখানে আমার পুলিশ আছে, প্রতিরোধ করবে। আপত্তি কিচ্ছু নেই কথা বলা। মাথা ভেঙে দেবো, ঘাড় ভেঙে দেবো, এগুলো অপরাধ জগতের ভাষা। তো মাজা ভেঙে দেবো, কোমর ভেঙে দেবো, এই ভাষাগুলো হচ্ছে অপরাধ জগতের ভাষা। এগুলো সুস্থ স্বাভাবিক ভদ্র মানুষরা বলে না। এগুলো কে বোঝাবে এদের? একটু ভাষা জ্ঞান এ নিয়ে সুনীতি কুমার চট্টোপাধ্যায় বই টই আছে, পড়ুক, কি করা যাবে, বাজারে এখনো পাওয়া যায় ভাষা নিয়ে বই, তাতে কিছু ভালো ভাষা শিখতে পারবে। আবুল বাসার তিনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মানুষ বারবার পৃথিবীতে আসবেন না, তিনি খুব বড় মাপের কবি, তার গানের তো তুলনাই হয় না। ওনার জন্য নাকি বাঙালি, ভারতবাসী এবং বিশ্ব চরাচর ধন্য হয়ে গেছে। আমি সাধারণত ভুল করি না, উনি যখন থাকবেন না তখন ঘরে ঘরে ওনার গান বাজবে। এখন এই যে এই কথাটা বলেছে, তার মতো লোকের জন্য বাংলা লজ্জিত হচ্ছে। অর্থাৎ চামচা বৃত্তি কাকে বলে, সাইকোফ্যান্সি, সেটা বোঝা যাচ্ছে। এক সময় কেউ ছিলেন বামপন্থী, পরে চেয়ার ঝেড়ে দেন, তার নাম ওই জাড়ুদার কবি। ইনি আবার আগামী 100 বছর পরে কি হবে সেসব ভবিষ্যৎবাণী করছেন। এইসব না করে লেখালেখি করুন না। একসময় তো সুন্দর লিখতেন। ফুলবউ উপন্যাসটা পড়ে আমি তো অসাধারণ আমার লেগেছিল, ফুলবউ উপন্যাস। তারপরে কি হলো এইসব লোকগুলো?
এদের কি এগুলো হচ্ছে, এগুলো স্বভাব চামচে লোক আর কি, খুব খারাপ ভাষায় বলছি, আমি বলতে বাধ্য হচ্ছি কথাটা। এগুলো মানে বাই নেচার সাইকোফ্যান্ট। এই লোকগুলো ওইভাবেই মানে নিজেকে তৈরি করেছে। কোথাও একটা বিজেপি বিরোধী মনোভাব আছে, সেখান থেকে এই ধরনের কথাবার্তা বলছে। এদের বলে দিই যে এই মানসিকতা তো অন্যরকম মানসিকতা, ও মানসিকতা নিয়ে ঘরে বসে থাকতে হবে বিজেপি ক্ষমতায় গেলে। কেউ পাত্তাই দেবে না, কেউ পুষবে না, ঘরে বসে থাকতে হবে। হ্যাঁ, বিজেপি আপনার কোনো ক্ষতি করবে না, আপনি সাহিত্য চর্চা করবেন। বিজেপি আপনার মতো এই সমস্ত চামচার বৃত্তি করা লোকেদের পাত্তা দেয় না, প্রশ্রয় দেয় না। এলপিজির দাম বাড়া প্রসঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে কেন্দ্রীয় সরকার শুধু এটুকুই পারে, মানুষের ভালো করতে পারে না। নরেন্দ্র মোদী একজন অপদার্থ, তার গোটা মন্ত্রিত্বটাই অপদার্থ। না, যে উনি বিরাট পদার্থ লোক আর কি। তাহলে তো একটা প্রশ্ন করতে হয় যে ভারতের সব অঙ্গরাজ্যে পেট্রোলের দাম কত, পশ্চিমবঙ্গে পেট্রোলের দাম কত? এটা না হয় উপসাগরীয় যুদ্ধে একটা গ্যাসের ক্রাইসিস হচ্ছে, কেন্দ্র এসমা জারি করেছে এবং কেন্দ্র স্বাভাবিক করছে পরিস্থিতি, এটা নিয়ে সন্দেহের কোনো জায়গা নেই। আর গোটা দিন মানে এত দিন, মাসের পর মাস পেট্রোল থেকে শেষ তুলছে কে? ঘরের পাশে উড়িষ্যা, সেখানে কত পেট্রোলের দাম, বিহারে কত পেট্রোলের দাম, পশ্চিমবঙ্গে কত পেট্রোলের দাম। এরা খুব পদার্থ, তাই তো? এসব বলে কি হবে, এদের এসব বেশি কথা না বলাই ভালো এই লোকগুলোকে। একদম শেষ প্রশ্ন, যখন রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এসেছিল, মমতা ব্যানার্জি বলেছিলেন আমি কোনোদিন রাজভবনে যাব না, রাজ্যপালের আমার ভয় করে। সেই রাজ্যপালের সঙ্গে গেস্ট হাউসে সৌজন্য সাক্ষাৎ করতে গেলেন মমতা ভয় বন্দ্যোপাধ্যায়। করেই তাই গিয়েছিল। ভয় আর চিরদিন থাকে, ভয় কেটে যেতে পারে, ভালোই তো। উনি গেছেন, প্রথমের দিকে যে ধরনের ভাষা প্রয়োগ করা হয়েছিল সিভি আনন্দ বোস সম্পর্কে, উনি যাওয়ার পরে যে ইয়ে দেখানো হলো, সৌজন্য দেখানো হলো, ভালো কথা তো। তামিলনাড়ুতে রাজ্যপাল রবির সঙ্গে ডিএমকে কত গোলমাল ছিল, কিন্তু ডিএমকে কখনো অসৌজন্য দেখায়নি। উনি আসার সময় দেখা করে ফুলের তোড়া টোড়া দিয়েছে মুখ্যমন্ত্রী স্ট্যালিন, এটাই সৌজন্য। ফলে প্রাক্তন রাজ্যপালকে যদি শাসক দল সৌজন্য দেখিয়ে থাকে, আমার তাতে আপত্তির কিচ্ছু নেই। কিন্তু তাতে আগে যা বলেছিল সেই পাপস স্খলন হবে আমি জানি না, সেটা ভবিষ্যতই বলবে। বা সিভি আনন্দ বোস সেটা ভুলে গেছেন কিনা আমি জানি না, কিন্তু এই দলটা যা বলেছে, এই সরকারের সঙ্গে যুক্ত লোকজন যা বলেছে, ভোলার অন্তত কথা। অসংখ্য ধন্যবাদ।